হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আপনাদের মাঝে আবারও উপস্থিত হলাম একদিন পর। কোনো একটা কারণে আমি ব্যস্ত ছিলাম, যার কারণে ভিডিও দিতে পারিনি। দেখতে পাচ্ছেন আমার কালামানি খাওয়া দাওয়া করতেছে। তাকে আমি কিছু খ্যার দিছি এবং সে নিজের চারির খড়গুলো খাওয়া শেষ করে এখন সুন্দর করে পাকাতে পড়ে থাকা খড়গুলোও খাওয়ার চেষ্টা করতেছে। একদম লক্ষ্মী গরু। এবং এটা হচ্ছে আর একটা কালা চাঁদ, এও মনে করেন যে খাওয়া দাওয়া শুরু করছে। তো এখন এই জিনিসগুলো আমি পাল্টাছি, এদের পেছনে আমার ব্যয়বহুল খরচ হয় ঠিক আছে, কিন্তু লাভ হবে কি হবে না তার কোনো গ্যারান্টি আমি দিতে পারলাম না। কারণ আমি এর আগে এভাবে গরু পালিনি। পালছি, দুই একটা পালছি, ছোট ছোট পিচি পিচি গরু, তেমন একটা খরচ হয়নি, লাভ লসের চিন্তা ভাবনাটা করিনি। কিন্তু এখন মানে বছরে কি একটু মানে দাম একটু বেশি, খরচও বেশি, তাই মনে হচ্ছে যে লাভও মনে হয় কমই হতে পারে। কিন্তু আমি যেটা শুনছি যে যত বেশি ইনভেস্ট তত বেশি লাভ। তো কথাটা যদি খাঁটি হয়ে থাকে তাহলে অবশ্যই লাভ হলেও হতে পারে। আপনারা চাইলে এরকম 3টা গরু না পালন করে 3 গরুর টাকা দিয়ে একটা বড় গরু কিনে নিয়ে এসে পালতে পারেন। এতে করে পরিশ্রমও কম, ঝুঁকি একটু বেশি, লাভ করলে বাম্পার, না হলে হাসেল। কথাটা কেন বললাম বোঝাই বলতেছি। 3 গরুর টাকা দিয়ে একটা গরু কিনে নিয়ে আসলেন, একটা গরু মনে করেন যে খাওয়াচ্ছেন, কোনো প্যারা নেই, এক গরুর কাজও অনেক কম, আরামে এসে চললো, বেঁচে দিলেন, লাভও হলো। আর ঝুঁকি, 3 গরু বেঁচে 1 গরু নিয়ে যাচ্ছেন, এখন এমনও হতে পারে যে সেই 1 গরু যদি মরে যায় তাহলে তো মনে করেন যে গোটালো গেল, আমও গেল, ছালাও গেল। এটা হলো হাসাল অবস্থা। আবার বড় গরু বেচতে গেলে দেখা যাচ্ছে যে দামও কম পাওয়া যায়, মানে লাভ হয় না। আবার মনে করেন যে বিক্রি হওয়ার চায় না, গলিবাড়ি চায় না, দিন শেষে শেষে সেগুলি ছোট সাইজের গরুগুলি খোঁজে। ছোট সাইজ বলতে মাঝারি সাইজের গরুগুলি আরো সেগুলি খোঁজে। তো এই জন্য আমি কমু যে 3টা মনে করেন 3টা হোক বা 1 জোড়া হোক মাঝারি সাইজের গরু কিনবেন। মাঝারি সাইজের গরু পালা সব থেকে বুদ্ধিমানের কাজ আমি মনে করি। আমার পূর্ব অভিজ্ঞতা থেকে কথাটা বললাম। আমি যেহেতু 8 মাস যাবৎ গরু পালতেছি, আমার 8 মাসের তো একটা অভিজ্ঞতা হয়ে গেছে। 8 মাস তো কম না, অনেক দিন। আমিও কিন্তু আস্তে আস্তে সিনিয়র গরু পালক হয়ে যাচ্ছি। ভিউয়ার্স, কথাটা মাথার থেন। সেগুলি আমার কথা মানা মানলেও যারা নতুন উদ্যোক্তা তারা মানার চেষ্টা করবেন, আর না মানলে নাই, কোনো সমস্যা নাই। কারণ আপনারা দেখিচ্ছেন ভিডিও, সেজন্যই কথাটা করলাম। আর বর্তমানে তো আমাদের দেশে তো খুবই খারাপ অবস্থা, যেখানে সেখানে শুধু গ্যাঞ্জাম আর গ্যাঞ্জাম। কেউ কোথাও শান্তিতে নাই, কেউই ভালো নাই। আর গরুর ঘরটা দেখেন কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করা। গরুগুলার পালন করতে চাইলে অবশ্যই গরুর গোয়ালটাকে পরিষ্কার রাখতে হবে, গরুর শরীর পরিষ্কার রাখতে হবে, গরুদেরকে পরিষ্কার খাদ্য খাবার দিতে হবে এবং গরুদের প্রচুর পরিমাণে যত্ন করতে হবে। যত্ন না করলে কিন্তু গরু কিন্তু জীবনেও মোটা তাজা হবে না, বরঞ্চ গরু চিকন হয়ে যাবে এবং গরুর পিছনে যে খরচটা আপনি করবেন সে খরচের টাকাটা তোলায় মানে মুশকিল হয়ে যাবে। তো সব দিকে খেয়াল রেখে গরু পালন করবেন। আর গরুর পাশাপাশি যদি চান তাহলে মনে করেন যে দুম্বা পালন করতে পারেন। দুম্বা মনে করেন যে একটা সেই রকম একটা প্রাণী। দুম্বা না হলে গারল, এগুলো কিন্তু কোরবানি ঈদে কিন্তু খুব ভালো দামে বিক্রি হয়ে থাকে এবং এদের কিন্তু খরচও অনেক কম। এরা কিন্তু ঝাউ জঙ্গল যা দিবেন তাই কিন্তু মুচড়ে খাবে। কথাটা কিন্তু আমি একদম খাঁটি কথা বললাম ভিউয়ার্স। কারণ আমার এখানে একটা বাসায় আমি দেখি যে তারা মনে করেন যে দুম্বা পালে, তারপরে বিভিন্ন জাতের মনে করেন যে তোতাপুরি, সিরোহি, বিটল, দামি দামি বিদেশি জাতের কিছু ছাগল পালন করে থাকে। তো তারা মোটামুটি ভালো লাভবান উদ্যোক্তা, তাদের ব্যবসা বাণিজ্য অনেক লাভ হয়। আমারও ইচ্ছা আছে কিন্তু আমার মনে করেন যে অর্থ নাই, যার কারণে আমি এখন পর্যন্ত ওই সব জিনিস নিয়ে ভাবতেছি না। ওগুলো একটু দেরিতে করব। আর যদি পারেন পাশাপাশি দিয়ে একটা পার্সিয়ান বিলে পালবেন। কারণ যেহেতু আপনার প্রজেক্টটি হলো খামারের প্রজেক্ট, আপনার ধান্দা হচ্ছে আপনি বাসায় থেকে ইনকাম করবেন। তো বাসা থেকে ইনকাম করতে চাইলে প্রথম 1-2 বছর আপনার তেমন একটা ইনকাম হবে না। 1-2 বছর আপনার টাকাটা রোলিং করতে হবে। রোলিং করে মনে করেন যে টাকাটাকে ঘোরায় পেঁচায় আবার ঢোকাতে হবে। এরকম করতে করতে দেখা যাবে যে একটা সময় আপনার টাকার অ্যামাউন্টটা বেড়ে যাবে। তখন আপনি সেখান থেকে হয়তো বা অল্প করে করে খরচ করতে পারবেন।
কিন্তু আরও একটা সমস্যা হচ্ছে, আমার বাড়ি হলো রাস্তার পাশে, আর এই গাড়ির পি পি ভো ভো আওয়াজটা শোনাই লাগে। মাঝে মাঝে আমারই মনে করেন যে বিরক্ত লাগে। তো আপনাদেরও বিরক্ত লাগারই কথা, স্বাভাবিক একটা বিষয়। যে দেখেন একটা মুরগি গোয়ালের মধ্যে ঘুরপাক খাচ্ছে, তো এখন এই মুরগিটা যদি গরুর পায়ের নিচে পড়ে যদি মরে যায়, তাহলে কি আমার দোষ? আপনারাই বলেন। এখন কি তাহলে আমার দোষ দিয়ে লাভ আছে? কিন্তু মুরগিরা তো খুব চালাক চতুর এবং বুদ্ধিমান প্রাণী, এরা সহজে পড়ে যাবে না আর কি, এদের মানে বুদ্ধি অনেক বেশি হয়ে থাকে। মুরগির যে মাথা, এই মাথার সাথে ক্যামেরার তুলনা করা হচ্ছে এখন, মানে বিভিন্ন কিছু ক্যামেরা আছে যেগুলো ক্যামেরা মনে করেন যে ওয়াও সেরকম, মুরগির মাথাও সেরকম। এই কথাটা আমি বুঝা বলতে পারলাম না। তবে চাইলে পার্সিয়ান বিলাই কিন্তু আপনারা পালতে পারেন। বেশি না, এক জোড়া কিনে রেখে দেবেন, প্লাস এক জোড়া মনে করেন যে বিদেশি কুকুর কিনে ফেলা রাখবেন, 4-5টা গরু, 2-3টা দুম্বা, 5-6টা খাসি অথবা ছাগল, আর 2-1 শতকের উপরে একটা পুকুর খনন করলেন, সেখানে কিছু মাছ ছাড়লেন। বোঝেননি বিষয়টা? এই কটা জিনিস করতে যদি পারেন, দেখবেন যে 1-2 বছরের মধ্যে আপনার এতগুলো প্রজেক্টের মধ্যে ধরে নেন আপনি 2 রাত লস খালেন, আর বাদ বাকি 3 রাত আপনি লাভ করছেন। এরকম লাভ লস করতে করতে এক সময় দেখবেন যে আপনি প্রত্যেকটা সেক্টর থেকে লাভ করা শুরু করছেন। পাশাপাশি আবার ধরে নেন কিছু হাঁস পাললেন, কিছু মুরগি পাললেন, কিছু পাখি পাললেন, সবই অল্প অল্প করে তোলেন। তুলে তাহলে বুঝতে পারবেন যে আসলে কোনটাত লাভ বেশি। আমি বলবো না যে একবারে সব কিছু তোলেন, আস্তে আস্তে তুলবেন, তাহলে শিখতে হবে না। যদি একবারে যদি মনে করেন যে সব কিছু বেশি বেশি করে তোলেন, তাহলে লসও যদি হয় না, ভালো লস খাবেন। এই জন্য অল্প করে তোলেন শেখার জন্য। একটা বার নিজের বিবেক দিয়ে ভেবেই দেখেন, 1 দিন 2 দিন 3 দিন আর কতদিন বেকার থাকবেন? আমাদের দেশে কিন্তু শিক্ষিত যুবকই কিন্তু বেকার সব থেকে বেশি। এরা কিন্তু মনে করেন যে শখ করে বসে থাকে যে সরকারি চাকরি করব, না হলে কোম্পানিতে বড় কোনো মানে হাই লেভেলে চাকরি করব, এরকম একটা আশা নিয়ে কিন্তু বছরের পর বছর কিন্তু অপেক্ষা করে আর পড়ালেখাই করে। পড়ালেখা করতে করতে কিন্তু দাড়ির মধ্যে জ্বালা যায় এবং বয়সটাও কিন্তু ভার হয়ে যায়। তো এতগুলো বছর ধৈর্য ধরে থাকার থেকে যদি আপনার বয়স 20 হয়ে থাকে, আপনার বয়স 20 যেহেতু হয়ে গেছে, আপনার যদি অল্প কিছু জায়গা থাকে, আপনার জায়গা অনুসারে আপনি যতগুলো প্রজেক্টের নাম বললাম, তার মধ্যে যেটা আপনার কাছে ভালো মনে হয় সেটা আপনি শুরু করেন। এর মধ্যে কিন্তু সব থেকে কিন্তু কম টাকা লাগে হলো মুরগিতে। দেখবেন যে বিভিন্ন বাসায়, সব বাসাতে দেখা যায় আমাদের বাংলাদেশের যে গ্রাম অঞ্চলের দিকে দেখবেন যে মুরগিটা কিন্তু কমন একটা প্রাণী, যেটা কিন্তু প্রত্যেকের বাসায় কিন্তু 1-2টা করে থাকে। তো সেটাই আপনারা যদি চান যে আমার পুঁজি আছে 5,000 টাকা, আমি তাহলে 5,000 টাকা দিয়ে আমি 1,000 টাকার মধ্যে একটা ঘর বানাই, আর 4,000 টাকার মধ্যে আমি কিছু ডেকি কিনি, দেশি ডেকি কিনে ছেড়ে দিয়ে দেখেন না ভিউয়ার, 6 মাস থেকে 8 মাস বা অথবা 1 বছরই, 1 বছরের মধ্যে দেখবেন যে আপনার 5,000 টাকা যদি 20,000 টাকায় পরিণত না হয়েছে, তাহলে আমাকে বলেন। আর মূলত যদি পারেন পড়ালেখার পাশাপাশি এই কাজটা করতে পারেন, আস্তে আস্তে আপনার কিছু পুঁজিও বাড়লো এবং আপনার পড়ালেখাটাও আগালো। তারপরের বছরে আপনি চাইলে যেহেতু জায়গা আছে অল্প কিছু, আপনি ওই 20,000 টাকা যেটাই লাভ বা হলো সে লাভের টাকা দিয়ে, মানে অনেকগুলো তো মোরগ মুরগি হবে, সপ্তাহ ডেকে হবে না। মোরগগুলা মনে করেন যে একবারে মোটামুটি একটা সাইজে নিয়ে এসে বিক্রি করে দিয়ে আরও কিছু ডেকে কিনে নিয়ে আসলেন। কারণ দেশি মুরগি কখনো বাচ্চা নিয়ে আসা হবে না, কারণ বাচ্চাগুলো কি হয় অনেক ধীরে ধীরে বড় হয়। তো আপনারা ডিম দিবে এইরকম মনে করেন দেখে শুনে কিনবেন, মনে করেন আবার কিছু কিনে নিয়ে এসে আরও 1 বছর পারলেন। এবারে যদি আপনার 50 পিস যদি মুরগি হয়ে যায় আপনার বাসায়, 50টা যদি দেশি মুরগি হয়ে যায়, আমি মনে করি যে আপনার বছরে ভালো টাকা আসবে। আর আপনার কখনো ডিম কিনে খাওয়া লাগবে না, এবং মাঝে মধ্যে যদি মুরগির মাংস খাওয়ারও ইচ্ছা হয় তো নিজের বাড়িতে জব করে খেতে পারছেন কোনো রকমের খরচ ছাড়া। আর এটাই হলো মূলত একটা সহজ একটা বুদ্ধি দিলাম। 2-3 বছরের মধ্যে যদি দেখবেন যে আপনার এত সুন্দর একটা অ্যামাউন্ট চলে আসছে, আপনি চাইলে তখন একটা গাই গরু বলেন, ষাঁড় গরু বলেন, গরুতেই পার হবেন। আমি বলবো যে মুরগির পাশাপাশি গরুতে যাবেন, কারণ ছাগল হলো একটা ঝামেলাময় প্রাণী, যেটা মনে করেন যে পালা সহজও যেমন কঠিনও তেমন। ছাগলেরা করে কি, যদি ছেড়ে দিয়ে পালেন, হ্যাঁ দেখতে সুন্দর হয়, খাওয়া খরচটা কম হয়, বাচ্চা কাচ্চাও ভালো দেয়, কিন্তু আপনার যার সাথে শত্রুতা, দেখবেন যে ছাগল ওই সেই বাড়ির সেই বাড়ির গাছে খেয়ে চলে যাচ্ছে, নাহলে সেই বাড়ির ধান খেয়ে চলে যাচ্ছে, মানে ঘুরায় বেঁচে ও যাতে যাবে।
এতে করে গ্যাঞ্জাম সৃষ্টি হবে, আপনি মানসিকভাবে কিন্তু অসুস্থ হয়ে যাবেন তখন। এই জন্য গরু নিয়ে আসবেন, তারপরে একটা মুরগি থাকবে, দুইটা সেক্টরে চলে আসেন অলরেডি। আস্তে আস্তে এগোতে থাকবেন, দেখবেন যে 5 বছর সময় নেন। 5 বছরের মধ্যে আপনার মোটামুটি বাসাতেই একটা ভালো একটা মনে করেন যে ইনকাম সোর্স বের হয়ে আসলো। এরপরে আপনি ডিসাইড করবেন যে আপনি জব করবেন নাকি এগুলাই বড় আকারে করবেন। যদি মন চায় না আমি জব করবো, আমি যোগ্য আছি, তাহলে জবে ঢুকে আপনি একটা বিয়ে করে নেবেন, বউয়ের উপরে দায়িত্ব দিলেন, বউ মনে করেন যে বাসায় এই সব কিছু সামলাই নিল এবং আপনি চাকরি করলেন। দুই সাইড থেকে দুজন মিলে ইনকাম করলে আপনার মনে করেন যে সংসারে উন্নতি বাড়বে। আর এটা কিন্তু আমি বুদ্ধি দিয়েছিল মধ্যবিত্তদের জন্য এই গানটা, শুধু যারা জন্মগত ধনী তাদের সাথে আমার এই কথাগুলো কিন্তু মিলবে না। আর যারা জন্মগত আমার মতন মধ্যবিত্ত বা আমার থেকে একটু উচ্চবিত্ত, তারা কিন্তু আমার কথাগুলো কিন্তু ফেলে দিবে না, তারা কিন্তু আমার কথাগুলো কিন্তু বোঝার চেষ্টা করবে বা বুঝে গেছে এতক্ষণে। আমি যখন ছোট ছিলাম তখন থেকেই মনে করেন যে গরু ছাগল এগুলা দেখছি আমার বাড়িতে, মনে করেন যে পালছে এগুলা আমি একসময় দেখছি। আমি মনে করেন যে শখ করে গোয়ালে ঢুকতেছিলাম, গরু দিতেছিলাম, আবার মুরগিও দিতেছিলাম। আমার পাশের বাসায় একটা পুলিশের বউ ছিল, আমি ছোটবেলায় দেখতাম যে তাই মুরগি পালে, ওইখান থেকে মুরগি নেশা হয়ে গেল। আবার বাড়ির থেকে বের হলে সামনের একটা বাসায় দিতেছিলাম যে কবুতর পালে, তা দেখে মনে করেন যে কবুতর নেশা ঢুকে গেল। এরকম বিভিন্ন প্রাণীর নেশা আস্তে আস্তে ঢুকে গেল মনে করেন। ঢুকে এখন অন্তরের মধ্যে খালি ঘুরে যে কবে আমি একটা ভালো একটা স্পেস পাবো, 10-15-20 শতক জায়গার মতো, যেখানে কারো কোনো কথা থাকবে না, নিজের ইচ্ছা মতো আমি ওখানে মনে করেন যে সেরা খাবার পরে যদি গরু পারি, কেউ কোনো কিছু বলার নাই শোনার নাই, এরকম একটা পরিবেশ আমি চাই, যেখানে আমি গরু ছাগল হাঁস মুরগি কবুতর যা আছে মনে করেন যে সব ধরনের প্রাণী আমি অল্প অল্প করে মনে করেন যে পালন করার ট্রাই করবো আর কি, এটা আমার ইচ্ছা। এখন বর্তমানে যেখানে পালন করতেছি সেখানে ইচ্ছার বিরুদ্ধে অনেক কিছু চলে যায়, মনে করেন যে মনটা চায় যে আমি এটা নিয়ে এসি, কিন্তু হয় না, বাড়ির মানুষের একটা বাধা আসে, আবার জায়গাও অনেক বেশি না, জায়গা শর্ট, জায়গার ভাগিদার বেশি। এখন এই সব কিছু নিয়ে মনে করেন যত গুরুত্ব দিই না, যতটুকু জায়গা আমি মনে করেন যে পাইছি সেটার উপরে আমি চেষ্টা করতেছি কোনো কিছু করার। এখনও যে সফল হয়েছি তা কিন্তু না, এখনও কিন্তু ঝুঁকির মধ্যেই আছি। তবে যেহেতু এখনও আছে, আমার জানা মতে গরু আর কুকুর এই দুইটা জিনিস কখনো বেইমানি করে না। কথাটা কেন বললাম, বিপদে পড়ে দেখবেন যে অনেক সময় কুকুরের দ্বারা আপনি উপকৃত হবেন। এই যে রাতের বেলা অনেক সময় দেখা যায় যে রাত 2-3 বাজে গেছে, তখন আপনি হয়তো বা কোনো কাজে বের হলেন বা না বের হয় লাগবে এরকম একটা অবস্থা, কিন্তু আপনি কিন্তু বাবা যায় কাউকে কিন্তু ঢাকা পাবেন না। দেখবেন যে রাস্তায় কিন্তু কিছু পোষা কুকুর থাকে, মানে নিজের পালিত কুকুর বলেন বা রাস্তায় মানে পোষা কুকুর, এরা দেখবেন যে আপনার পেছনে ঘুঘু করতেছে। এই কুকুরগুলোকে নিয়ে মনে করেন যে গেলেন, আপনার কিন্তু একটা সেফটি পাবেন, কিন্তু এই সেফটির জন্য কিন্তু আপনার কিন্তু কোনো ক্ষতি হলো না। যা সাপোজ আপনার উপরে কেউ অ্যাটাক করতে আসে, তখন যে কুকুর যদি ভুগে ওঠে তাহলে কিন্তু দেখবেন যে সামনে থাকা মানে লোকগুলো কিন্তু ভয়ও পাইতে পারে অথবা আপনাকে রক্ষা করতে পারলো। এইভাবে কিন্তু আপনি কিন্তু মনে করেন যে বাঁচলেন। আর গরুর চ্যাপ্টারটা এরকম, আপনি একটা গরুকে পালতেছেন দীর্ঘ 6 মাস 7 মাস ধরে পালন করলেন, এখানে আপনার হাড় ঘামানো যে পয়সাটা আর কি, সেই পয়সাটা কিন্তু ঢুকলো কিন্তু গরুর মধ্যে। এখন হুট করে ধরলেন সোমবারে আপনার প্রয়োজন 50,000 টাকার কিংবা 1 লক্ষ টাকার খুব বেশি প্রয়োজন, বিপদে পড়ে গেছেন। তো এখন আজকে ধরলেন হলো বুধবার, এখন বুধবারে আপনার খোঁজ নিতে হবে যে বুধবারে কোন হাট আছে। এই হাটের খোঁজ নিয়ে আপনি একটা ভটভটি মানে ম্যানেজ করে খালি গরুটা তুলে দিলেন, নিয়ে মনে করেন চলে গেলেন, 5-10 হাজার টাকা লস হলেও আপনার এই গরুটা বিক্রি করলে কিন্তু দেখা যাচ্ছে যে আপনি কিন্তু বিপদটা থেকে উদ্ধার হয়ে গেলেন। এই জন্য বলি যে গরুটা কিন্তু দিয়েই যায়, ওরা দিয়েও মরে, ওরা দিয়েই যায়। শুধু গরু এমন একটা জাতের প্রাণী, এরা মনে করেন যে মানুষের ঠকায় না। আর যদি সময় মতো বিক্রি করতে পারেন তাহলে তো কথাই নেই, অবশ্যই লাভ হবে। লাভ কেন হবে না, লাভ না হলে কি মানুষেরা এমনি পালে? গ্রাম অঞ্চল থেকে শুরু করে শহরের বড় বড় ধনী ধনী ব্যক্তিরা এখন গরুর প্রজেক্ট করতেছে। কেন করতেছে? লাভ না হলে তো করতো না। সামান্য আমরা যে ভাঙ্গারিক যে ছোট চোখে দেখি, মানে ভাঙড়ি যে টোকায়রা যে কুড়াই লিয়ে যায়, এগুলা তো মনে করেন যারা ছোট চোখে দেখি, কিন্তু এই ভাঙড়িটার ব্যবসা যারা করে এদেরও কিন্তু অনেক টাকা ইনকাম হয়। এই ভাঙড়িগুলো মনে করেন যে বাংলাদেশ থেকে মনে করেন যে শুধু গলায় গলায় মনে করেন যে ট্রান্সফার করে দেয় হলো চায়নাতে বা অন্যান্য কোনো দেশে ট্রান্সফার করে দেয়। তো এগুলো থেকেও কিন্তু মনে করেন যে ভালো টাকা আসে, এগুলো বড় বড় ব্যবসা। তাই কোনো ব্যবসাকে ছোট করে দেখাটা উচিত না। এই যে আমি যে বগুড়াতে থাকি,
এখন আমার 3টা গরু, আমি যদি 10টা করে গরু পালন করতে পারি, 10টা করে গরু যদি পালন করি, আমার যদি ঢাকার কোনো পার্টির সাথে যদি কানেকশন হয়ে যায়, ঢাকা শহরের ধরে নেন 4-5টা পার্টির সাথে আমার ভালো সম্পর্ক হয়ে গেল, আমি এখান থেকে মনে করেন যে ওদেরকে গরু যদি দিয়ে দিতে পারি, ওরা কিন্তু আমার থেকে কিন্তু ভালো মানে লাভ দিয়ে কিন্তু গরু কিনবে। কারণ ঢাকাতে কিন্তু গরুর দাম কিন্তু অনেক বেশি হয়ে থাকে। এইরকমই গরুর সেক্টরটা অনেক ভালো একটা সেক্টর। তবে শুধু গরু পালন করলে চলবে না, গরুর পাশাপাশি এক্সট্রা আরও ব্যবসা আছে, সেগুলোও করতে হবে। কারণ গরু আপনাকে প্রতিদিন টাকা দেবে না, গরু আপনাকে 6 মাস পর টাকা দিবে, 3 মাস পর টাকা দিবে, না হলে 1 বছর পর টাকা দিবে। অনেক গরু তো 2 বছর পর টাকা দিয়ে থাকে। আর গাই গরু হিসেবটা আলাদা, গাই গরু আপনাকে প্রথম 6 মাস টাকা দিবে, তারপরে ওই যে বাচ্চাটা মানে বড় হয়ে গেল, সেই বাচ্চাটা বিক্রি করলেন, আবার টাকা পাইলেন। গায়ের সেক্টরটা কিছুটা এরকম হয়ে থাকে। তবে গাই পালন করার জন্য পর্যাপ্ত পরিমাণে ঘাসের প্রয়োজন, আর ঘাস না থাকলে ফিডের প্রয়োজন। আর গায়ের যে ফিড, এই ফিডের দাম প্রায় 65 টাকা কেজির মতন হতে পারে। আর দেখেন আমার এই লুল্লু পুল্লু একটা যে ছাগল, এই ছাগলটা দুষ্টু প্রকৃতির ছাগল, এটা আমি ছাড়াতে পালন করার চেষ্টা করি, কিন্তু এই শুধু আমার বরাবর একটা আমের গাছ আছে, সেখানে যে মুখ মারে আসে। এই কারণে হয়তো বা কালকে থেকে একা ছাড়তে পারবো না। ছাড়াতে পালন করে দেখছি যে এর পেটটা ভরা যায়, এমনি মনে করেন তো প্যারা লওয়া লাগে না, কিন্তু কালকে থেকে হয়তো এর পিছনে আমার আবার নতুন করে 10 টাকা করে খরচ হতে পারে। এর একটা টেনশন আছে, ধরুন দিন 10 টাকা খরচ হলে মাসে আমার 300 টাকার বেতনে খরচ হচ্ছে, অথচ ছাড়াতে পালন করলে 300 টাকার খাবারের বাড়ির মধ্যে থেকে খুঁটে খাচ্ছে, যেটা আমার ফ্রিতে হচ্ছে। কিছু করার নাই ভিউয়ার্স। প্রথম দিকে অনেক ভদ্র ছিল, কিন্তু যখনই একটু মানে শরীরে মানে মাংস লাগা শুরু হলো, তেলটা ধরা শুরু হলো, তখন থেকে আর মনে করেন যে শয়তানিটা বেড়ে গেল। আর এর যখন খিদা লাগে তখন এই মনে করেন যে সবকিছু মুচড়া চুচড়া খায়, তো খ্যার খাচ্ছে। খ্যার কিন্তু সব বকরি খায় না, এও কিন্তু প্রথম দিকে খাচ্ছিল না, কিন্তু এখন পরিস্থিতির শিকার হয়ে কিন্তু খাওয়ার খায়। হ্যাঁ, আমের পাতা খায়, যে তাওয়ার মাটিতে পড়ে থাকা আমের পাতাগুলো, আর মানে একটু সামান্য ভুসি খায়, আর পানি পানি খায়। এই এতটুকুর মধ্যে এর সীমাবদ্ধ হয়ে আছে, এর থেকে বেশি আমি কোনো কিছু দিই না এদেরকে। আর এটা হচ্ছে আমার মুরগির ঘর। এর যদিও এটা একটা সময় কবুতরের খোপ ছিল, 12 খোপ, এটা আমি 1600 টাকা দিয়ে কিনে নিয়ে আসছিলাম, আজ থেকে প্রায় 3 বছর আগে, 3 কি 3.5 বছর আগে কিনে নিয়ে আসছিলাম 3,500 টাকা দিয়ে। কিন্তু আমি কবুতর পালন করে তেমন একটা লাভের মুখ দেখিনি, কবুতর একটা লস প্রজেক্ট। তাই বাধ্য হয়ে এখানে আমি একটা মুরগি দিয়ে শুরু করছিলাম। আল্লাহর রহমতে একটা মুরগি থেকে আমার নিজের পার্সোনালি মনে করেন যে 12 থেকে 15 পিস মুরগি হয়ে গেছে। তবে এখন বর্তমানে যে শীতকালে, এই সময় যেন ভুল করে যেন মুরগিকে যেন বসায় দিয়েন না। বাচ্চা ঠিকই ফুটবে, কিন্তু বাচ্চাগুলা বসন্ত হয়ে মারা যাবে, বা অথবা ঠান্ডাজনিত রোগের কারণে মারা যাবে। তাই শীতটা যখন চলে যাবে, শীত মনে করেন যে চলে যাওয়ার পরে আপনারা মুরগিকে বসায় দিবেন, তখন যে বাচ্চাগুলো পাবেন সেই বাচ্চাগুলো টেকসই হবে এবং বাচ্চাগুলো বাঁচবে। আর এখন যে ডিমগুলো পারবে, যদি আপনার খামারে যদি অতিরিক্ত মুরগি হয়ে থাকে, তো ডিমগুলোকে সেল করে দেন, অথবা ডিমগুলো খেয়ে নেন, যেটা আপনার সুবিধা মনে হয় সেটাই করেন। আর হ্যাঁ, শীতের মধ্যে আপনারা কবুতর ডিম বাচ্চা করতে পারবেন, মানে কবুতরেরা শীতের মধ্যে খুব ভালো প্রোডাকশন করে। গ্রাম অঞ্চলের দিকে দেখছি শীতের মধ্যে কবুতরেরা খুব ভালো প্রোডাকশন করে, এবং সেই বাচ্চাগুলো তারা খায়, সেল করে দেয়। আমার ইচ্ছা আছে, আমার যে কয়েক জোড়া কবুতর আছে, আমি এই শীতে আল্লাহ যদি বরকত দান করে 4-5 জোড়া বাচ্চা করাবো। কিন্তু খাবারের যে দাম, আমি সাধারণত যে কন্ট্রোলের চাউলগুলো পাওয়া যায়, মোটা চাউল, এই চাউলগুলো সংগ্রহ করি বিভিন্ন জায়গা থেকে, এবং এই চাউলগুলো আমি খাওয়াচ্ছি। তবে এই চাউলগুলো খাওয়ায় আমি খুব একটা ভালো রেজাল্ট পাচ্ছি না। কবুতর একটা ডিম পারে ঠিক আছে, বাচ্চা তোলাও ঠিক আছে, কিন্তু বাচ্চা একটা মারা যায়, মাঝে মাঝে ডিমও ফোটে না, আবার মাঝে মাঝে কোনো কোনো কবুতর ডিমও দেয় না। এরকম বিভিন্ন ধরনের সমস্যার আমি সম্মুখীন হয়েছি। কিন্তু যে 30 টাকা কেজি খাবার খাওয়াচ্ছি, এটাই হলো কথা। আমি যদি 60 টাকা কেজি খাবার খাওয়াতাম, তাহলে হয়তো বা 1 জোড়া বাচ্চাই পাইতাম, কিন্তু ওই বাচ্চাটাকে বিক্রি করে আমি হয়তো বা খাবার খাওয়াতে টাকাটা তুলতে পারতাম না, যার কারণে আমি অত বেশি খরচ করতেছি না। একটা করে বাচ্চা পাচ্ছি, ওই একটা বাচ্চাটাই আমি শুক্রিয়া আদায় করতেছি। এমনকি এই মুরগিগুলোকেও কিন্তু আমি পার্সোনালি কোনো দামি খাবার দিই না, ওই কন্ট্রোলের চাউলটাই কিন্তু এদেরকেও আমি দিয়ে থাকি। তাও আবার 2 বেলা করে দেই, আর সারাদিন বাসার ভিতরে যে যা হাবি দাবি পড়ে থাকে এগুলাই খায়। খালে খেলো, না খালে নাই। শুধু সমস্যা হলো, আমার একটা ডেগি আছে, খুব মানে দুষ্টু প্রকৃতির ডেগি। সে করে কি, বাচ্চা মনে করেন যে এক হাত বলে ভুল হবে, 1 আঙ্গুল সাইজ না হতে মনে করেন যে সে আবার ডিম দেওয়া শুরু করে। এর কারণে বাচ্চাগুলোর হয়ে যায় দুর্গতি, বাচ্চাগুলো ঠিক মতো খাইতে পারে না, বড় বড় মুরগিরা ঠোকর দেয় এবং দাবাদাবি করে, যার কারণে বাচ্চাগুলো খুব ধীরে ধীরে বড় হয়। এই একটা সমস্যা আমি মনে করেন ভুগতেছি।
তখন ভাবলাম যে একটা খাঁচা আছে, খাঁচার মধ্যে আমি বাচ্চাগুলোকে আমি তুলবো, তুলে সেখানে আমি খাওয়ানোর ট্রাই করব, সেখানে পেট ভরে খাওয়াই তারপর ছেড়ে দেবো, এরকম একটা চিন্তা ভাবনা আমি করছি। এখন দেখা যাক সেটা সম্ভব হয় কি হয় না। তো মূলত এই হলো আমার কবুতরের কবুতর। বেশি কবুতর কিন্তু আমার নাই, হাতে গোনা কিছু কবুতর আছে। এই কয়টা কবুতর দিয়ে আমার কবুতর কিন্তু আমি শুরু করছিলাম মাত্র 3 পিস কবুতর দিয়ে। তো আল্লাহর রহমতে 3 পিস থেকে আমার এখন ওই 10-12টা কবুতর হয়ে গেছে। এখন দেখা যাক এই কবুতরটা থেকে আমি লাভ তো করতে পারবো না, তবে দেখে একটা মানে চোখের শান্তি, এটাই আর কিছু না। মূলত এই কবুতরগুলো আমার যে সবুজ কবুতরগুলো দেখতে পাচ্ছেন না, এই সবুজ একটা নট ছিল, একটা নট থেকে আমার আল্লাহর রহমতে জোড়া দেওয়ার পরে সেখান থেকে আমি মোটামুটি যে কটা বাচ্চা পাইছি, আমি তেমন একটা বাচ্চা নষ্ট করিনি, সব কটা বাচ্চা রাখার চেষ্টা করছি। তার মধ্যেও 2-1টা বাচ্চা আমার গরুর পায়ের তলে পড়ে মারা গেছে, অথবা আমার আম্মুকে জব করে খাওয়াইছি। আর বিশেষ করে ভালো কবুতরের বাচ্চা বেশি দিন টেকে না, যে কোনো কারণে হোক মারা যায়। আর যেগুলো একটু 2 নাম্বার কবুতর, এগুলো মনে করেন যে বেশি দিন টিকে, অর্থাৎ যে কবুতরগুলো ঝাউলি প্রকৃতির কবুতর, তেমন একটা ওড়ে না বা বাংলা কবুতর। এই হলো আজকে দূর সংবাদ। যাই হোক, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।